আগের থেকে অনেকটাই ভালো আছে। কান্নাকাটি করছে, মন মেজাজ তো খারাপ স্বাভাবিক, তবে আগের থেকে অনেকটা বেটার। সাহেবুদা একটা কথা বললেন যে এই রিসেন্ট দেখছিলেন মোবাইলে, দেবলীনাদির মোবাইলে দেখছিল যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করছে এবং সেটা সে অর্ডার করে এবং মানে ডেলিভারি বয়কে ডাকছে। তো এইটাকে কতটা মানে কীভাবে নেন এবং আপনারা কি তাদের সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করেছেন? যেদিন ঘটনাটি ঘটে হসপিটালে ভর্তি করার পরেই মা ফোন করেছিল এবং তারপর থেকে তাদের তরফ থেকে বা তার ওর হাজব্যান্ডের তরফ থেকে কোনো রকম কোনো আমরা রিপ্লাইও পাইনি, কোনো রকম যোগাযোগও পাইনি। এবং তার পরের দিন থেকেই মানে যেদিনকে ওকে ভর্তি করা হয় সেদিন পরের দিন সকাল থেকেই এই জোম্যাটো সুইগি আমরা দেখছি, বাট কোনো রকম কোনো রিয়াকশান দেখিনি। আপনারা কি কোনো স্টেপ নেবেন? স্টেপ নেওয়ার কথা হচ্ছে, দেখো আগে তো বোনটাকে সুস্থ করব। হ্যাঁ, তবে ডেফিনেটলি চাইবো যারা মানে দোষ করলে তো শাস্তি দোষীদের পাওয়া উচিত, সেটা সবাই চায়। আর যেখানে আমার বোনকে এতটা ভুগতে হয়েছে, তো সেখানে সেই ওদের যেহেতু একটা মানে যদিও একটু ন্যূনতম শাস্তিও ওদের হওয়া উচিত আমার মনে হয়। কারণ আমার বোন লাস্ট 1-1.5 বছর ধরে প্রচুর ভুগেছে, প্রচুর কষ্ট পেয়েছে এবং প্রচুর মানসিক মানে যন্ত্রণাকে চেপে রেখে আজকে এই পথটা বেছে নিয়েছে এবং আজকে এই জায়গায় রয়েছে। যারা মানে ওদের সাথে যার সাথে দেখা হচ্ছে তারা জানে যে ওর কী কন্ডিশন, এবং অনেকেই ভাবছে এটা পাবলিসিটি স্টান্ট, দুতরফা শোনা উচিত, সোশ্যাল মিডিয়াতে মানে ছড়ানোর জন্য বলা হচ্ছে, ওর টাকার প্রয়োজন, কম্পেনসেশনের জন্য এই সমস্ত করছে, পাইলটকে বিয়ে করেছে তাই জন্য। বাট তাদেরকে যদি আমি একবার আমার বোনের মানে আনকাট একটা ভিডিও ফিল্টার দেখাতে পারতাম, তাহলে বোধহয় তারা বুঝতে পারতো যে আমার বোন কী কন্ডিশনে রয়েছে এবং আমরা কী কন্ডিশনে রয়েছি। রাত্রিবেলা ঘুমোতে পারি না, সেই মানুষটার মাথায় কি ঘুরছে আমরা বুঝতে পারি না। তো এইগুলো একটা ট্রমা, শুধু যে এই ঘটনাটি চেষ্টা করছে তার জন্য নয়, পুরো পরিবারের জন্য ট্রমা। আজকে নাওয়া খাওয়া সব কিছু ভুলে আমি মা এখানে বসে রয়েছি, সব কিছু কীভাবে কী হবে, ডাক্তারের সাথে কথা বলা, ও কেমন আছে, ও কীভাবে ইমপ্রুভ করা যায়, ওর মেন্টাল হেলথ কীভাবে ইমপ্রুভ করা যায়, তো এগুলো তো সব মিথ্যে নয়। আন্টি, আপনার কাছে একটা প্রশ্ন আছে। একটা গাড়ি কিনেছিল বোধহয় দেবলীনাদি, তখন আপনাকে বোধহয় বলা হয়েছিল যে আপনার লজ্জা করে না গাড়িতে উঠতে, এই টাইপের কি কোনো কথা বলা হয়েছিল? হ্যাঁ বলেছিল, তবে আমি এখন ওই কথা পুরোনো টপিক তুলতে গেছিলাম, বলেছিল আমাকে অনেক কিছু। আমি এগুলো পরে বলবো, সময় আসুক ঠিক করবো। অনেক কিছু আরও অনেক কিছু আছে, আমি সেগুলো এই মুহূর্তে আমি বলবো। বিগত 1.5 বছরে যা যা ঘটনা ঘটেছে সেটা 1.5 মিনিট বা 15 মিনিটে বলে ওঠা সম্ভব নয়। ডেট বাই ডেট আমি এবং বহু জিনিস রয়েছে, যেটা বেশ কিছু পার্সোনাল থিংস রয়েছে যেগুলো হয়তো সামনে আসলে কারা দোষী কারা নির্দোষ সেটা প্রমাণিত হয়ে যাবে, এবং কে নাটক করছে কে নাটক করছে না সেটাও প্রমাণিত হবে। এবং আমাদের কাছে প্রচুর প্রুফ আছে। তো ওরা যদি ভেবে থাকে যে আমাদের কাছে প্রুফ নেই, আমরা ভাওতা বকছি, আমার বোন সেলিব্রিটি, সেটার প্লাস পয়েন্ট নিয়ে আমরা চেষ্টা করছি সেটা করার, সেটা একদমই নয়। সময় আসলে প্রত্যেকেই সব কিছু জানতে পারবে এবং পুরো ডিটেলস দেওয়া হবে উইথ প্রুফ। আচ্ছা আন্টির কাছে আপনি একটু আগে বললেন যে এরকম অনেক কথা আপনাকে বলা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, তো আপনাকে নিয়ে যে ওরা সমস্যা তৈরি করছে এটা নিয়ে কি আগে জানা ছিল? যেহেতু আপনাকে নিয়ে অনেক রকম কথাই বলা হয়েছে, এক্ষুনি শুনলাম আমরা। আমি জানতাম আমাকে নিয়ে হচ্ছে, আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ আমার মেয়েও ওনাকে ছেলেকে ভালোবাসে, প্রভাবকে ভালোবাসে। আমি সবসময় চাইতাম যে আমাদের মেয়ে ভালো থাকুক, আমার মেয়ের সংসার করুক, আমি চাইতাম বলে আমি কোনো কিছু বলতাম না। দেখি আজকে বলছে কালকে ঠিক হয়ে যাবে। মেয়েকে একটা কথা শেখাতাম, যেটা আজকে হয়েছে সেটা আজকেই শেষ হয়, কালকে আর আনবি না। এটা মেয়েকে সবসময় শেখাতাম, তো অশান্তি কম হবে, অশান্তি সবসময় মনে করবি না, লাইফ করতে পারে, বলুক না আমাকে কদিন বলুক, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলুক। কিন্তু না, শেষ পর্যন্ত এই পরিস্থিতি দাঁড়াবে। লাস্ট অবধি একটা কথাই, তোমার মা তোমার পেছন ছাড়বে, এটাই নিয়েই শুরু। এত দূর হয়ে গেল, তোমার মা তোমার পেছন ছাড়বে। শর্মিষ্ঠাদির কাছে আসবো। যেহেতু তোমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাই দেবলীনাদির সাথে তোমাকে, তো তোমার সাথে কি এরকম নিয়ে মানে এই ব্যাপারগুলো নিয়ে কোনো সময় কোনো কথা হয়েছিল বা তুমি কি জানতে?
প্রথম কিছুটা আঁচ করেছিলাম, মার সাথে কিছুটা কথা হয়েছিল, কিন্তু বললাম আমার থেকে বয়সে অনেকটা ছোট এবং আমি যেহেতু বড় দিদি, সব কথা আমি জিজ্ঞাসা করতে পারি না, সেটা আমার সাজে না। আমি চেয়েছিলাম ও নিজে থেকে বলুক, এবং একটা সময় ও নিজে থেকে বলা শুরু করে। তো ও যখন বলতো আমি তখন শুনতাম, শুনে ওকে বলতাম, যেটা আমি গাইড করতে মানে আমার মনে হয় আমি ওর থেকে এক্সপিরিয়েন্স বেশি আমার লাইফে, সব দিক থেকেই আমার এক্সপিরিয়েন্সটা বেশি। আমি ওকে বলতাম যে বাবা এরকম করিস না, এইভাবে এটা কর। অনেকবার অনেক কিছু বলেছি, বুঝিয়েছি। ইভেন ওর যে ব্লগগুলো নিয়েও আমি ওকে অনেকবার বলেছি যে তুই যে ব্লগগুলো করছিস, তুই যে এই যে মানুষগুলোর পজিটিভ দিকটা সবসময় লোককে দেখাস, লোকে ভাবে ওরা খুব ভালো, লোকের কাছে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, একটা পোর্ট্রে তৈরি হয়েছে, আহা দেবলীনার শ্বশুর শাশুড়ির মতন মানুষ নেই, প্রবাহ কি ভালো। কিন্তু আমি যারা এই ব্লগগুলো দেখেছে, এখন যারা প্রশ্ন তুলছে যে আমার বোন গোল্ড ডিগার, তাই জন্য সে ক্লেম করছে, মানে ক্লেম করার জন্য, কম্পেনসেশনের জন্য এসব করছে, তারা কি কোনোদিন একবারও দেখেছে যে প্রবাহ কতবার কটা গিফট দিয়েছে? আমার বোন তো ডিটেলস দিতে পারবে যে ও কটা গিফট দিয়েছে এবং কটা গিফট ও নিজে কিনে প্রবাহর নাম করে দিয়েছে যে আমাকে প্রবাহ দিয়েছে। একটা মানুষ আরেকজনকে কতটা ভালোবাসলে তার নাম সুনাম করার জন্য নিজে গিফট কিনে তাকে দিয়ে বলে যে এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। একদমই। আর দেবলীনাদি তো যথেষ্ট প্রতিষ্ঠিত নিজের জীবনে, সেখানে তার কম্পেনসেশনের দরকার নেই। এবং প্রবাহ নন্দীর থেকে আমার বোনের রোজগারও অনেক বেশি, এবং আমার বোন প্রবাহ নন্দীকে চালানোর মতন ক্ষমতা রাখে। তাই পাইলট আখ্যা নিয়ে কিছু হয় না, সবসময় পাইলট শিক্ষিত, তাই জন্য তারা ভদ্র হবে। আমি বেশ কিছু মানে দুদিন আগেও দেখছিলাম, অনেকেই বলেছে কথাটা, আমিও বললাম সত্যিই কথাটা তাই, শিক্ষিত হলেই মানুষ মনুষ্যত্ব থাকে না। দিদি, দেবলীনাদি কি কোথাও একটু সমাজকে ভয় পেতেন? সমাজকে দেখো অনেকেই ভয় করে, অনেকেই এড়িয়ে চলে যে সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে। আজকে আমি যদি একটা সেপারেশনের পথ নিই, লোকে বলবে ওই দেখ সেলিব্রিটি তো, ওদের বিয়ে বেশি দিন টেকে না। এই জিনিসগুলো না মানে আমার মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা যারা বড় হয়েছি প্রত্যেকটা মেয়েই ভয় পাই। ওই জন্য বিচ্ছেদের কথা যখন আসে আমরা হয়তো 100 বার কেন 1000 বার ভাবি যে আমি কি এই স্টেপটা নেব। আমার আমি অনেকবার বোনকে বলেছি যে তোর তো কোমরের জোর রয়েছে, তোর মাথার উপরে ছাদ রয়েছে, আমরা তোর সাথে আছি, যদি মনে করেছিস প্রবলেম হচ্ছে, থাকতে পারছিস না, স্টেপ নে, কিছু বল, ডিসিশন নে, এভাবে হয় না। কিন্তু ওই আমি তো এই জন্য দিদিভাই বিয়ে করিনি, আমি তো সংসার করব, আমার এক ছোট ছোট বাচ্চা হবে, আমি সেই ভেবে বিয়ে করেছি। আমি তো মানে ওরা যা চেয়েছে বা ওদের, আমি যখনই কোথাও গেছি মাদের জন্য, আমার মার জন্য নিলেও ওর মার জন্য নিয়েছি, বাবার জন্য, দুজনের বাবার জন্যই নিয়েছি, ওর ভাইয়ের জন্য নিয়েছি, আমার ভাইয়ের জন্য নিয়েছি, সব সময় সবার জন্য গিফট কিনেছি, হ্যাঁ, এবং ওদেরকে যথেষ্ট সব কিছু ভালোবেসে করেছি। তো এবার ঘটনাটা হচ্ছে যে মানে এত কিছু করার পরেও যদি ওরা নেগেটিভ হয়, তো সেখানে তো। আচ্ছা আন্টি, সকালে যে লাইভটা আমরা দেখলাম দেবলীনাদির পেজ থেকে তোমাদের, সেখানে আন্টিকে মানে আন্টি বলেছেন যে প্রবাহদাকে ছেলে হিসেবে থাকার কথা, বা তো কোনোদিন এক্সপেক্ট করেছিলেন এরকম না, হবে? আশা করিনি কোনোদিন, যার জন্য আমি বলেছিলাম আমার দিদি জামাই হয়ে আসবে না, ছেলে হয়ে আসবে। আচ্ছা, আর বিয়ের আগে তো দেবলীনাদি তো অনেক আগে থেকেই স্টেজ প্রোগ্রামগুলো করতেন, এবং সেটা হ্যাঁ অনেক আগে থেকে, অনেক ছোট থেকে। তো বিয়ের আগে এগুলো নিয়ে কি কোনো সময় কোনো কথা উঠেছিল যে করতে দেওয়া হবে না বা সমস্যা হচ্ছে? অনেকবার ওদের গাড়ি করে শো দেখতে গেছে, অনেক জায়গায় গেছে, বিয়ের পরেও গেছে, কিন্তু ওরা কেন যে আমাকে মেনে নেয়নি ভগবান জানে। ওনারা তো যাচ্ছেন অডিয়েন্সের মতো, দর্শকের মতো ওনারা যাচ্ছেন, গাড়ি থেকে নামছেন, শো দেখছেন, কিন্তু আমার যে কাজগুলো আমার করতে, সেগুলো তো আমাকেই করতে হতো, তার জন্যই আমি যেতাম। একদমই। আর একটু আগে যেটা বলছিলেন যে দেবলীনাদির কাজকে হয়তো প্রবাহদা বা তার পরিবার সম্মান করতো না, তো কোথাও গিয়ে তাহলে হয়তো বাধা দিচ্ছিল এই কাজগুলোর জন্য, তো সেটাও কি বিয়ের আগে এরকম কিছু বলেছে? বিয়ের আগে কিছুই হয়নি, বিয়ের আগে কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, এখন গিয়ে সমস্যাগুলো তৈরি হচ্ছে। সমস্যাগুলো এখন তৈরি হচ্ছে। আচ্ছা শর্মিষ্ঠা দি, তোমার কাছে আর একটা প্রশ্ন। দেবলীনাদির সকালে শুনলাম যেটা তোমাদের থেকে 8 তারিখে একটা স্টেজ শোয়ের কথা বলা হয়েছে, সেটা কি দেবলীনাদি করছে বা পারবে? না, তারপরে ডাক্তার চেক আপে এসেছিলেন,
এবং ডাক্তার জানিয়ে গেছেন ওর এখনও ফিজিক্যালি সুস্থ হতে বা একটু মেন্টালি স্টেবল হতে আরও 3-4 দিন লাগবে, মানে তার আগে হসপিটাল থেকে ওকে ছাড়া হচ্ছে না। তো এই মুহূর্তে আমার মনে হয় না 8 তারিখেও ফিরতে পারবে, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি ও বাড়িতে যায় একটুখানি স্টেবল হলে, কারণ ওর এখনও সেই ড্রাউজিনেসটা রয়েছে, এতগুলো মেডিসিন গেছে, একটা শরীরে কষ্ট আছে না, তো ও এখনও মানে বেশিক্ষণ চোখ খুলে থাকতে পারে না, ঝিমিয়ে পড়ছে, দাঁড়াতে পারে না বেশিক্ষণ, হাঁটতে গেলে মাথা ঘুরে যাচ্ছে, তো অনেক রকম সমস্যা ওর সম্মুখীন হতে হচ্ছে। তো আশা করছি খুব শীঘ্রই ফিরবে হয়তো কাজে, কিন্তু 8 তারিখে নয়। আচ্ছা, আর কতগুলো ওষুধ খেয়েছে যদি জিজ্ঞেস করি? আমার কাছে প্রেসক্রিপশন রয়েছে 78খানা পিল খাওয়া হয়েছিল। আচ্ছা, আর এই যে সোশ্যাল মিডিয়াতে তো সবাই তো ভালো কমেন্ট করে এরকম তো নয়, অনেকে অনেক রকম কথা বলছে, সেগুলোর প্রভাব কি দেবলীনাদির উপর পড়ছে? খুবই পড়ছে, কারণ ওর এই ভয়টা ছিল যে লোকে নেগেটিভ বলবে, আমি যদি এগুলো জানাই লোকে নেগেটিভ বলবে। তো যদিও 90% লোক পজিটিভ কথাবার্তা বলছে, 10% লোক নেগেটিভ কথাবার্তা বলছে, কিন্তু সেটাতে আমার কোনো যায় আসছে না কি বললো, কারণ আমি জানি আমার বোন কী করেছে বা কী করছে, আমার কাছে ওগুলো যায় আসে না। তো আমি ওকে সেটা বলেছি যে ওগুলো ইগনোর করে, এবং ডাক্তারও আজকে বলে গেছে, মানে ওর কাছে তো কাল পর্যন্ত ফোন ছিল না, কালকে এখানে আসার পর থেকে ও ফোন হাতে পাচ্ছে, এবং ওই কমেন্টগুলো যখন স্ক্রোল করে দেখছে বা নিউজগুলো স্ক্রোল করে দেখছে যে কি হেডলাইন্স দেওয়া হয়েছে, কি বলা হচ্ছে, তো ওইগুলো ওকে খুব নক করছে। তা আমি ওই জন্য আজকে সকালে নিজেই বলছিলাম তুই একটু ফোনটা রাখ, তো আজকে ডাক্তার বলে গেছে ওকে একটু ফোন থেকে বিরত করো, ফোনটা থেকে দূরে রাখো, তো আমরা এবার সেটাই চেষ্টা করছি। আর যেটা কথা উঠছে সেটা হলো মিডিয়া হোক বা যারাই জিজ্ঞেস করছে তারা একতরফা শুনছে তোমাদের থেকে, তো এটা নিয়ে তোমার কি মত? দেখো, একতরফা শুনছে, আমরা তো কাউকে জোর করে বলিনি। শোনো, আমার বোন লাইভ করেছিল এবং সে কি পরিস্থিতিতে লাইভটা করেছিল সেটা সবাই লাইভটা দেখে বুঝতে পেরেছে, ওকে দেখেই সবাই বুঝতে পেরেছে যে সেদিনকে কিছু একটি ঘটতে চলেছে। যথারীতি আমিও বাড়িতে বসেই লাইভটা সেদিনকে দেখেছি এবং আমারও মনে হয়েছিল কিছু ঘটতে চলেছে। তো আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করেছিলাম লাইভ শেষের পরে, মা বললো না গাড়িতে উঠছি। আমি তাহলে ঠিক আছে, গাড়িতে আর কি হবে। এবং তারপরে বোনকে ফোন করলাম, বোন ফোন ধরলো না, তা আমি বললাম ঠিক আছে, মা তো আছে সাথে, বাউন্সার আছে সাথে, পাপাইদা আছে সাথে, কিছু হবে না, অসুবিধা হবে না। তো আমি জাস্ট ঘুমিয়েছি, মা 40 মিনিটের মধ্যে ফোন করলো আমাকে, এই ঘটনা ঘটেছে, ওকে ভর্তি করা হয়েছে। তারপর তো আমি সারা রাত্রির ঘুমোতে পারিনি, আমি ক্যাবও পাচ্ছিলাম না যে আমি মানে আসবো, অনেকটা দূরেই ছিল ওটা, মানে প্রায় সাঁতরাগাছি। তো আমার সাউথ থেকে সাঁতরাগাছির আমি কোনো ক্যাব খুঁজে পাচ্ছিলাম না, আমি ফোনে কি বলছে করে করে আমার মোটামুটি সকালটা কেটেছে। তারপর আমি মোটামুটি একটু আমার নিজের কাজ সামলে নিয়ে আমি হসপিটালে পৌঁছে যাই এবং তারপর থেকে আমার চলছে। তো সেইখানে ওরা কোনো যোগাযোগ তো করেইনি। আর এই যে ঘটনাটা ঘটেছে, মানে কেউই আমরা প্রিপেয়ার ছিলাম না এগুলোর জন্য, যে আজকে ও এরকম একটা কিছু করে ফেলবে, এত মারাত্মক কিছু, সেটা তো ভাবিনি। জানি না কতদিনে আমার নিজেরা ট্রমা থেকে বেরোবো বা ও ট্রমা থেকে বেরোবে। দেবলীনাদি এখনো শুনলাম যেটুকু যে ফোনটা নিয়ে হাতে ধরে আছে, দাদার অপেক্ষা করছে যদি একটা ফোন আসে, তো এটাকে মানে কীভাবে ডিসক্রাইব করবো? ভালোবাসা? আমি মানে ও তো আমার থেকে অনেক ছোট, তা এমনিতেও তো হাসছে না, মানে একদম মুখ গোমড়া করে বসে রয়েছে, হয় ভাবছে নইলে কাঁদছে। তা আমি মাঝে মধ্যে একটু হাসানোর চেষ্টা করছি, তো যখন ওরকম বলছে যে একটাও ফোন করলো না, মেসেজ, তো আমি মাঝে মধ্যে একটু গান টান করে শোনাচ্ছি, তুই কি এই গানটা গাইবি, কেন ও তো গান ভালোবাসে, তুই কি এই গানটা গাইবি তোর বরের জন্য, নাকি তোর বরকে সাজিয়ে গুছিয়ে জামাই সাজিয়ে আবার এই গান গাইয়ে এন্ট্রি করাতে হবে, মানে এরমভাবে ওর যাতে মাথাটা একটু চেঞ্জ হয়। বুঝতে পারছি ওর কষ্ট হচ্ছে, কিন্তু আমি মানে ওকে এটাও বলছি, দেখ মেনে নিতে হবে, যেটা হয়েছে, যেটা প্র্যাকটিক্যাল, সেটা মানতে হবে তোকে। ও মানতে চাইছে না, বুঝতে চাইছে না, স্টিল ভালোবাসি আমি ওকে। একটা মানুষকে সত্যি এতটা ভালোবাসতে নেই যে যার জন্য আমি আমার নিজের জীবন শেষ করে দেব, একটা মানুষকে এতটা ভালোবাসতে নেই।